যদি না পড়াশোনা করে ছেলে মেয়ে একটা ভালো চাকরি না পায়, একটা ভালো মাইনে যদি না ঢোকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সবাই এটা ফেলিয়ার বলে চট করে তকমা দিয়ে দিতেই পারে। রাইট। আমাদের মনে হয় যে যেরকমের বাংলা গান আমরা শোনাতে চাই আর যেরকম বাংলা গান আমরা শোনাতে পারি, সেই দুটোর মধ্যে একটু ডিফারেন্স থেকে যায়। সবচেয়ে বড় কালচার হচ্ছে ওখানকার লোক নতুনটা নিতে পারে, নেয় এবং নেওয়ার চেষ্টাটা আছে। মানে অ্যাটলিস্ট যদি কেউ বলে যে একটা নতুন গান রিলিজ করেছি আমি পাঞ্জাবিতে, তারা শুনবে, শুনে হয়তো ভালো লাগলো খারাপ লাগলো পরের কথা, কিন্তু শুনবে। আমাদের বাংলার অডিয়েন্সদের একটা রিজিডনেস আছে, মানে সেটা আমাদের অবশ্যই একটা আমি বলতে চাই একটা কালচারাল অ্যাসপেক্ট থেকেও আমাদের মধ্যে কিছুটা হয়তো দম্ভ কিংবা আত্মাভিমান রয়ে গেছে, যে কারণে আমরা মনে করি যে আমরা যেটা শুনছি, আমরা যেটা বুঝি, আমরা যেটাকে ভালোবাসি, তার থেকে ভালো কিছু হতে পারে না। তখনকার দিনে একটা নতুন গান, একটা নতুন কিছুকে আমরা যেভাবে প্রেজেন্ট করতাম, আজকে কি আমাদের চারপাশের অবস্থাটা সেরকম হয়ে আছে যেখানে ওই নতুন জিনিসটাকে আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি? কমন কথা বলছি, ধরে নিন আজকে আমাদের একটা গানকে, আমি একটা নতুন গান গাইলাম, আমি কি করে গানটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতো? তোমাদের কাছে তো অপশন আনলিমিটেড, মানে সেই টাইপের তো অপশন ছিল না, মানে ইউটিউব ছিল না। ইউটিউব কিন্তু একমাত্র ইয়ে না, এখানেই বোঝানোর চেষ্টা করছি। ইউটিউবেরই এখন যদি আপনি ইউটিউব খোলেন, ইউটিউবে যে রেকমেন্ডেশনসগুলো আসবে সেগুলো প্রত্যেক কটা হচ্ছে যেগুলোর হুক স্টেপ আছে, যেগুলোর আপনার ধরে নিন একটা অ্যালগরিদম সেই অনুসারে বার করছে। তো আপনি একটা ভালো গান লিখলে সেটা ইউটিউব অ্যালগরিদমে নাও পড়তে পারে, কিন্তু একটা অপশন তো আছে তোমাদের, অপশন আছে অবশ্যই, তোমাদের কাছে অল্টারনেটিভ একটা অপশন। সেই টাইমে যেরকম লিমিটেড একটা সময় ছিল, ধরো HMV, সারেগামা, এই অপশনসগুলো ছিল এবং সেখান থেকেই বেরোতো এবং লোকে গান শুনতো। তোমরা নাচবে শহীদ মঞ্চে, মুখে বুলি ফোটে ট্রেলার লঞ্চে, তবুও তোমার ব্যাঁকা শির দ্বারা কিচ্ছু হবে না তোমার দ্বারা, ক্যালসিয়ামের গুলি খাও, তোমরা যেন না তোমরা আমার কোনো দিকেরই কেউ না। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। তোমরা যারা মিউজিক কম্পোজার হতে চাও, হয়তো তোমাদের মনের মধ্যে ইচ্ছা আছে মিউজিক কম্পোজার হওয়ার। আজকের গেস্ট দেবায়ন দাস ইজ এ মিউজিক কম্পোজার। আজকে আমরা দেখে নেব দেবায়ন দাসের জার্নি। দেবায়ন, ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আপনাকে স্বাগত, টাইম দিয়েছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। তো সবার আগে একটা কথা বলে নেওয়া আমার মনে হয় বেটার, সেটা হচ্ছে আপনি প্লিজ আমাকে আপনি বলাটা বন্ধ করুন। আচ্ছা, তুমি বলুন। রাইট, ঠিক আছে, আমরা তুমি বলেই সম্বোধনা করবো। দেখুন, তোমার যে জার্নি, ঠিক আছে, আমি তোমার বায়ো রিড করছিলাম, তুমি বিটেক পড়েছো, তোমার মনের মধ্যে প্যাশন হচ্ছে মিউজিক, মানে ইউ ব্রেথ মিউজিক। হ্যাঁ, তো আমাদের একটু তোমার ব্যাকগ্রাউন্ডটা বলো যে তুমি কিভাবে মানে এই মিউজিক কম্পোজার হিসেবে নিজেকে এস্টাবলিশ করছো, এই জার্নিটা একটু যদি বলো। হ্যাঁ, এবার ওভারঅল যেটা হয় আর কি, গান বাজনার হাতে খড়ি অনেক দিনই, মানে সেই স্কুল জীবন থেকেই হতে পারে। স্কুলে বেঞ্চ বাজিয়ে গান গাওয়া হোক কিংবা স্কুলে অ্যানুয়াল ডেতে গান গাওয়া হোক, সেগুলো তো চলছিলই যেরকম চলে। কিন্তু আমাদের তো একটা মধ্যবিত্ত মানসিকতা আছে, সেটা হচ্ছে গিয়ে যদি না পড়াশোনা করে ছেলে মেয়ে একটা ভালো চাকরি না পায়, একটা ভালো মাইনে যদি না ঢোকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সবাই এটা ফেলিয়ার বলে চট করে তকমা দিয়ে দিতেই পারে। রাইট। তো সব প্যারেন্টসরাই চায় যে সাকসেসফুল হোক। এবার স্বাভাবিকভাবে মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় আর কি, সেটা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি চাকরি করে নিয়ে যত তাড়াতাড়ি সংসারের হাল ধরতে পারবে, এরকম টাইপের যদি একটা মানসিকতা থেকে যায়, সেটা থেকেই ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসা। তো সেইভাবে ইনিশিয়াল ডেজে, তখন মানে আমি যখনকার কথা বলছি 2005, 2006, 2007, সেই সময় এত মানে অপরচুনিটিও ছিল না যে সোশ্যাল মিডিয়া চেঞ্জ হচ্ছে, বা সোশ্যাল মিডিয়া 2010-এ এসছে। হ্যাঁ, তার ঠিক প্রি সোশ্যাল মিডিয়া এরা বলা যেতে পারে। তো সেই সময় আর কি ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশ করা, ইঞ্জিনিয়ারিং করা, কিন্তু ওভারঅল মানে অনেক ব্যান্ডের সাথে কাজ করেছি ওই ইঞ্জিনিয়ারিংয়ে থাকাকালীন। কলেজ ব্যান্ড ছিল, বাইরে পারফর্ম করতে হয়েছে, বা চাকরি সূত্রেও যখন চাকরি করতে শুরু করি মানে কলেজ লাইফের পরে, তখনও অনেকভাবেই অনেক মিউজিশিয়ানদের সাথে আলাপ হয়েছে, লাইভ শো করেছি। ওই করতে করতেই নিজের লেখা গানগুলোকে, নিজের কথাগুলোকে। তুমি নিজে লিখতে? হ্যাঁ। এটা কি ছোটবেলা থেকেই তোমার
হ্যাঁ, নিজের লেখাটা অনেকটা ছোটবেলা থেকেই লেখাটা চলতো। এবার অবশ্যই সেই লেখাগুলো যখন এখন পড়ে দেখি খুব হাসি পায়। আচ্ছা, তার কারণ হচ্ছে অবশ্যই তখন বয়সও কম ছিল, ম্যাচুরিটি। আমিও ছোটবেলা কবিতা লিখতাম এবং আমার এখনো মনে আছে, আমার একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে একটা 2 লাইনের একটা কবিতা আছে, মানে ইংলিশে আমি লিখেছিলাম যে মাই ভয়েস ইজ লাইক এ ট্র্যাক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর। ঠিক আছে, কিন্তু অ্যাক্টর তো আর হওয়া গেল না। ঠিক আছে, তো সেরকমই মানে ছোটবেলায় মনে যা আসে সেটাই লিখে ফেলা। ছোটবেলায় ফার্স্ট একটা গান লিখেছিলাম, সেটা এসপ্ল্যানেড নিয়ে। আচ্ছা, মানে আমার খুব মানে এসপ্ল্যানেড জিনিসটা মানে স্কুল টাইমে পড়ার সময় যেরকম হয় কি, ধর্মতলা যাচ্ছি বলতে গেলে বাড়িতে একটা খুব একটা মানে আলাদা ব্যাপার, আমাদের কাছে ধর্মতলা মানে হচ্ছে বিশাল ব্যাপার। এসপ্ল্যানেড নিয়ে একটা গান লিখেছিলাম, সেই গানটা যখন এখন কিছুটা হলো মানে লাইনগুলো যখন দেখি তখন মনে হয় খুব কাঁচা হাতে লেখা, কেননা ওগুলো তখন কি লিখেছিলে কিছু মনে আছে? মানে একটা দুটো লাইন যদি তুমি মনে মানে জাস্ট বলতে হবে। মানে এটা এরকম টাইপের কিছু একটা লেখার চেষ্টা করেছিলাম যে তোমার আমার বাঁচার শেড এসপ্ল্যানেড, আচ্ছা এরকম টাইপের একটা কিছু, মানে একটা ক্যাচ লাইন ছিল, সেটা আমার অলরেডি মনে আছে, কিন্তু বাকিটা এখন আমার এক্স্যাক্টলি মনে নেই। সময় পেলে আমার না হয় শোনানো যাবে। রাইট রাইট। তো এই লেখাটা ছোটবেলা থেকেই তোমার? লেখাটা ছোটবেলা থেকেই চলতো। আচ্ছা, তুমি মানে কো এডুকেশনে পড়াশোনা করেছো? না, অ্যাকচুয়ালি আমার সিম্পল 1 থেকে 12 হচ্ছে। আমি জানি যে খুব যারা ভালো লেখে তারা মানে প্রেমে আঘাত খায় এবং তারপরে তাদের লেখাটার মধ্যে আরো ইনডেপথ একটা এখানে ব্যাপারটা বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই প্রেমে আঘাত খাওয়ার যে ব্যাপারটা, সেটা বয়েজ স্কুলের ছেলেমেয়েদের সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, বিকজ তোমাদের তো একটা ইনক্লিনেশন আছে যে সারাদিন ছেলেদের মধ্যে আছি, তো নিশ্চয়ই বয়েজ স্কুলের পাশে একটা দেখি সবসময় স্ট্র্যাটেজিক্যালি একটা গার্লস স্কুল থাকে। আছে সেটা ছিল অলরেডি, কিন্তু সেখানে খুব একটা সুবিধা করে উঠতে পারিনি ওই ব্যাপারটাতে কোনোদিনই আমি। মানে আমার ওই দিক থেকে ওই ব্যাপারটাতে একদমই খুব একটা এগোনোর কোনো ইয়ে হয়নি। কিন্তু হ্যাঁ, ফিলিংস জন্মানো, সেই ফিলিংসটা ধাক্কা খাওয়া, সেখান থেকে গান তৈরি হওয়া, অনেক এরকম সিচুয়েশন এসছে বা এখনও হয়তো কিছু কিছু সময় এসে থাকে, তো সেটা আসে। ওভারঅল যেটা হলো সেটা হচ্ছে স্টার্টিং 2020 যখন লকডাউনটা পড়লো বা তখন আর কি কাজ করা শুরু হলো, তখন থেকে আর কি মিউজিকের প্রতি মানে মনে হলো যে না, এবার এটাকে নিয়ে কিছু সিরিয়াসলি কোনো দরকার। তোমার তো একটা ব্যান্ডও আছে? হ্যাঁ, ব্যান্ড আছে, ব্যান্ডের নাম হচ্ছে অবকাশ। আগে স্টার্ট করেছিলাম আমরা, ব্যান্ডের নাম ছিল অবকাশের গান। কারণ আমরা ঠিক অবকাশ কেন, নামটা কেন? কারণ যতজন মিউজিশিয়ানস ছিল বা এখনো আছেন, তারা সবাই নিজের অবকাশ সময়ে মিউজিকটা করে থাকে। মানে তাদের একটা ফার্স্ট প্রফেশন আছে। অবশ্যই তাই, ঠিক আছে, এন্ড সেকেন্ড প্যাশনটা তারা সবাই পেশায় আইটি প্রফেশনালস। আচ্ছা, সবাই আইটি প্রফেশনাল, যেমন তুমিও। হ্যাঁ, যেমন আমিও। হ্যাঁ, তুমিও আইটি প্রফেশন। তো অবকাশ মানে অবকাশে তোমরা তোমাদের প্যাশনটাকে ফলো করো। হ্যাঁ, এটা হচ্ছে কথা। তো এবার অবকাশ যেরকম এখন আছে, অবকাশকে নিয়ে যেরকম শোতে যেতে হয় বা অবকাশের যেরকম শো করছো, প্রচুর শো আসছে, শো করছি। মানে রিসেন্টলিও বা এই জগদ্ধাত্রী পুজো, কালী পুজোর সময় তো শো করতে হলো, অ্যাজ ইউজুয়াল যেরকম করতে হয়। কিন্তু আমাদের মনে হয় যে যেরকমের বাংলা গান আমরা শোনাতে চাই আর যেরকম বাংলা গান আমরা শোনাতে পারি, সেই দুটোর মধ্যে একটু ডিফারেন্স থেকে যায়। কেননা আমরা হয়তো মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ডিসেম্বরে একটা রিলিজ হচ্ছে একটা সিঙ্গেল, সেটার নাম হচ্ছে পরিতোষ সেন। আচ্ছা, পরিতোষ সেন ক্যারেক্টার রাইট। পরিতোষ সেনের ক্যারেক্টারটা হলো, পরিতোষ সেনের বাড়ি চাকদা। আচ্ছা, পরিতোষ সেন ভোর 5টার ট্রেন ধরে কলকাতায় আসছে, সকাল 10:15 রিপোর্টিং, ঘামে ভিজে যখন কলকাতায় ঢুকলো, তারপরে তার হাতে মাত্র 15 মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করে স্যুট পরে টেবিলের সামনে দাঁড়িয়ে অন্য লোকের খাবারের অর্ডার নিতে হচ্ছে। ওকে, এটা একটা লাইফ, এটা একটা স্ট্রাগল, যেটাকে আমাদের তুলে ধরতে হচ্ছে। তোমার এই পরিতোষ সেনের কথা শুনে আমরা যেহেতু বড় হয়েছি 90 দশকে, আবার নচিকেতার একটা গানের কথা মনে পড়ে গেল, অনির্বাণ আমার বন্ধু। ঠিক আছে, এবং নচিকেতা অসাধারণ কম্পোজিশন, অবশ্যই। ঠিক আছে, তো সেরকম মানে এরকম অনির্বাণ বন্ধু অনেকেরই আছে, কিন্তু ওই যে ক্যারেক্টারটাকে আইডেন্টিফাই করা, সেরকম পরিতোষ সেন। এবং 8/8 বনগা লোকাল একটা সিনেমা হয়েছিল, সেখানেও এরকম একটা ক্যারেক্টার যে তাপস পাল। আমি দেখেছি মুভিটা, খুবই অসাধারণ। মানে তুমি এই যে ইন্সপিরেশনগুলো পাচ্ছ, মানে এই লেখার ইন্সপিরেশন, এইগুলো তুমি কোথা থেকে মানে এই লেখাটা অ্যাকচুয়ালি মানে এখানে এবার যেরকম কথা বলছি, মানে এরকমভাবে অনেক বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে, অনেকে বন্ধু থেকেছেন, অনেকে আবার বন্ধু থাকেননি, অনেকে অনেক রকম প্রবলেম। তো এরকম এক বন্ধুর কথা আমি বলতে চাই, প্রসেনজিৎ একদিক থেকে আমার মানে কো ওয়ার্কার,
আমার কলিগ বলা যেতে পারে। আবার একদিক থেকে ওর আবার মানে ছোটবেলা থেকে লেখালেখির আবার খুব শখ। আচ্ছা, পরিতোষ সেন ইজ ফ্রম হিজ ব্রেন ডেভেলপ। ওকে। তো পরিতোষ সেন লেখাটা ওর, কম্পোজিশনটা আমার অবশ্যই, কিন্তু পরিতোষ সেন লেখাটা ওর। তো ওর মাথা থেকে হট করে একদিন রাত্রিবেলা ফোন করে বললো, একটা লেখা লিখেছি, তুই শুনবি? ওকে, কি লেখা লিখেছিস? না, পরিতোষ সেন। ওকে, কিছু একটা লিখেছিস, কি লিখেছিস বাবা একটুখানি পড়ে শোনা। 4 লাইন পড়লো আমার মাথায়। এবার আমি চেষ্টা করি যখনই একটা লিরিক্সের ওপরে যখন একটা সুর বসানোর, তখন চেষ্টা করি যাতে জাস্টিফাই করা যায়। মানে আমি একটা ঘ্যান ঘ্যানে প্রেমের গানে যদি আমি তুমি এখনো জীবনমুখী গান গাইছো, এটা তো জীবনমুখী বলতে পারি আমরা। মানে আমরা 90 দশকে সেই সুমনের গান, অঞ্জন দত্ত, নচিকেতা, এই জীবনমুখী আমাদের নতুন একটা ফ্রেম যে আমরা জীবনমুখী গান। এবার ব্যাপারটা কি হচ্ছে, অবশ্যই জীবনমুখী। আসলে সবকিছু আমাদের যত লিরিক্স বা যত কিছু মনের লেখাগুলো বের করা, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ফুল, পাখি, ফল, আকাশের রোদ, মেঘে তারা, এগুলো নিয়ে গান লেখাই যায়। রোম্যান্টিজম অলসো ইজ পার্ট অফ আওয়ার লাইফ। আবার হার্ট ব্রেকের গানও লেখা যায়, হার্ট ব্রেকের গানও লেখা যায়, খুব ভালো চলে, কারণ হার্ট তো রোজই ব্রেক হচ্ছে। হ্যাঁ, এটাই। ঠিক আছে, কিন্তু ওভারঅল এগুলোও কিন্তু জীবনমুখী গান। মানে এগুলো মানে জীবন থেকে পাওয়া শিক্ষা থেকে, জীবনের বাইরে তো কিছু নেই। রাইট। তো সেই দিক থেকে বলতে গেলে হ্যাঁ, আমি জীবনমুখী গান গাই। এবারে তো এরকম অনেক ছোট 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 গল্প আছে যেগুলো নিয়ে মানে যদি কথা বলতে চাই, যেমন বাঁচতে থাকার গান অবকাশের লেটেস্ট সিঙ্গেল, সেটা রিলিজ হয়েছিল 2023-তে, মানে আগের বছরে রিলিজ হয় বাঁচতে থাকার গান। তো বাঁচতে থাকার গানের লিরিক্সটা আমার লেখা। যখন বাঁচতে থাকার গানের লিরিক্সটা লিখছিলাম, মানে অনেক কিছু ভেবে লেখা, কিন্তু মানে যখন সেটা পিকচারাইজ করতে হলো বা যেরকমভাবে লোককে দেখানোর হলো, তখন আমি ঠিক মানে নিজের লিঙ্কটা খুঁজে পেলাম না। মানে আমি যেভাবে লিরিক্সটা লিখেছিলাম আর যেভাবে গানটা লোকের কাছে পৌঁছাচ্ছে, এক্স্যাক্টলি এটাই বললাম যে আমরা যে গান করতে চাই আর যে গান শোনাতে পারি, দুটোর মধ্যে পার্থক্য হয়ে যায়। তার কারণটা কোথায় মিসিং লিঙ্কটা হচ্ছে ওভারঅল 1 নম্বর হচ্ছে কি, ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে যখন বা ইন্ডিপেন্ডেন্ট কম্পোজার হিসেবে যখন একটা গান করতে হচ্ছে, অবশ্যই আমাদের বাজেট কনস্ট্রেন্টস আছে। তো বাজেটটা অলওয়েজ ম্যাটার করে। আমার কাছে কোনো প্রডিউসার নেই এই মুহূর্তে, বা যে কিনা আমার পার্সোনাল সিঙ্গলসগুলোকে প্রডিউস করবে। ওকে। তো সেক্ষেত্রে যখন আমি একটা গান লিখে পাঠাচ্ছি, তখন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, খ্যাপার পাঁচালি, এটা আমার লেটেস্ট মিউজিক অ্যালবাম, যেটা এইবারে পুজোতে রিলিজ হয়েছে, তার একটা গান। তো গানটা পুরোপুরি স্যাটায়ার, গানটা পুরোপুরি দেশের অবস্থা, রাষ্ট্রনীতি, এগুলোর ওপরে বেস করে লেখা। তো অবশ্যই সেটা নিয়ে খুব সুন্দর ভিজুয়ালাইজেশন করা যায়, আপনি হয়তো অবশ্যই বুঝতে পারছেন কিছু ভাবা যায়। কিন্তু যখন ওটাকে নিয়ে ভাবতে হবে, যখন ইউটিউবে গানটাকে আমাকে ছাড়তে হবে, তখন আমাকে যতটা মিনিমাম কস্টে ইউটিউবে একটা ভিডিও বানানো যেতে পারে, ভাই বানিয়ে ছাড়, কারণ পকেট তো করের মাঠ হয়ে যাচ্ছে, ওইভাবে তো সাস্টেন করাটা খুব ডিফিকাল্ট। রাইট। তো এটা একটা তোমার মতে, মানে আমি তোমার বায়োতে দেখছিলাম যে তুমি একটা টাইম ফ্রেম কলকাতাতে চাকরি করছিলে, শুরু করেছো, তারপরে তুমি চণ্ডীগড় চলে গেছিলে। রাইট না, এই যে মিউজিক অ্যালবাম, এইটা যদি আমরা ইন্ডিয়ার কোনো হার্ট বিট বলি, তাহলে ওটা পাঞ্জাব। মানে একদম তাই, প্রচুর মিউজিক অ্যালবাম হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ ইটসেলফ ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। একদম তাই, ঠিক আছে। তো তুমি চণ্ডীগড়ে তো পারফর্ম করেছো, এবং চণ্ডীগড়ে অনেক তুমি শো করেছো তুমি বলছিলে। তো এইটার সম্বন্ধে বলো, ওইখানে কালচারটার সঙ্গে এই বেঙ্গলের কালচারে তুমি কি ডিফারেন্স পাচ্ছ কিংবা দেখেছো? সবচেয়ে বড় কালচার হচ্ছে ওখানকার লোক নতুনটা নিতে পারে, নেয় এবং নেওয়ার চেষ্টাটা আছে। মানে অ্যাটলিস্ট যদি কেউ বলে যে একটা নতুন গান রিলিজ করেছি আমি পাঞ্জাবিতে, তারা শুনবে। শুনে হয়তো ভালো লাগলো, খারাপ লাগলো পরের কথা, কিন্তু শুনবে। আমাদের বাংলার অডিয়েন্সদের একটা রিজিডনেস আছে, মানে সেটা আমাদের অবশ্যই একটা, আমি বলতে চাই একটা কালচারাল অ্যাসপেক্ট থেকেও আমাদের মধ্যে কিছুটা হয়তো দম্ভ কিংবা আত্মাভিমান রয়ে গেছে, যে কারণে আমরা মনে করি যে আমরা যেটা শুনছি, আমরা যেটা বুঝি, আমরা যেটাকে ভালোবাসি, তার থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু তুমি যে এই কথাটা বলছো, মানে আমি একটু ডিফার করছি, বাংলার অডিয়েন্স কিন্তু নেয়, যেরকম আমার আবার সেই 90 দশকে যাচ্ছি, নচিকেতা, ঠিক আছে, একদম অপরিচিত একটা নাম, তার প্রথম অ্যালবাম সুপার ডুপার হিট, ঠিক আছে, প্রত্যেকটা যুবতীকে একদম মানে আকর্ষিত করে ফেলেছে। একদম একটা গান নীলাঞ্জনা, ঠিক আছে, এবং রিলেট, মানে সেই সময়ে নীলাঞ্জনা
একটা ক্যারেক্টার হতে পারে, আজকেও নীলাঞ্জনা একটা ক্যারেক্টার হতে পারে, তো সুপারহিট একদম, তো মানলাম। তারপরে অঞ্জন দত্তের গানও সুপারহিট, যদি অঞ্জন দত্তের একটা ব্যাকগ্রাউন্ড আছে, উনি সিনেমা করেছেন, সেখান থেকে এসছেন, কিন্তু আমি নচিকেতাকে আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রিতে হি কেম ফ্রম নোওয়্যার, মানে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে তার প্রথম অ্যালবামটা থেকে হি বিকেমস এ সুপারস্টার, ওভারনাইট স্টার, এবং সেটা কিন্তু আজ পর্যন্ত ধরে রেখেছে। অবশ্যই। এবার এইখানে হচ্ছে কথাটা, সেটা হচ্ছে গিয়ে নচিকেতা যখন উনি প্রথম অ্যালবাম বার করলেন, আমি তখন স্কুলে পড়ি, নচিকেতা যখন প্রথম অ্যালবাম বার করলেন 94 আই বিলিভ, তখন প্রথম অ্যালবাম বার করলেন, তো তখন অ্যাকচুয়ালি মানুষের কাছে অপশনসটা অনেকটা কম ছিল। হ্যাঁ, অপশন অনেক কম ছিল, মানে লিমিটেড অপশন, মানে আর তখন একটা মানে মানুষ চাইছিল যে কেউ মানুষের হয়ে গান গাক, মানুষের কথাগুলো বলুক, ঠিক আছে? তো সেই কথাগুলো যখন মানুষ শুনতে পাচ্ছে, যখন আমরাও যখন সিনেমায় যাই, সিনেমা দেখতে যাই, সে দর্শক, সে বাঙালি দর্শক, যে কোনো ক্যাটাগরির দর্শক, যখন সিনেমায় যাচ্ছি, আমরা সিনেমায় যখন দেখছি, আমরা মনে করছি যে এটা যদি আমাদের হতো লাইফ, মানে আমরা উই ওয়ান্ট টু বি দ্যাট ক্যারেক্টার, কিন্তু হয়তো আবার বাড়িতে ফিরে এসে সেই 9টা থেকে 5টা জীবনযাপন করছে। এবারে আপনি আমাকে আরেকটা কথা বলুন, আপনি নচিকেতার উপমা দিলেন, আর আমি মানে ওনার মানে খুবই একনিষ্ঠ ভক্ত, মানে সেদিকে দেখতে গেলে নচিকেতা আমার মায়ের কলেজমেট। আচ্ছা, মানে সেম কলেজ, মানে একটা ক্লাস উপরে পড়তেন উনি, মায়ের কাছে অনেক গল্প শুনি, মানে বন্ধু বান্ধবী বলা যায়। তো তখনকার দিনে একটা নতুন গান, একটা নতুন কিছুকে আমরা যেভাবে প্রেজেন্ট করতাম, আজকে কি আমাদের চারপাশের অবস্থাটা সেরকম হয়ে আছে যেখানে ওই নতুন জিনিসটাকে আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করি? কমন কথা বলছি, ধরে নিন আজকে আমাদের একটা গানকে, আমি একটা নতুন গান গাইলাম, আমি কি করে গানটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি? তোমাদের কাছে তো অপশন আনলিমিটেড, মানে সেই টাইপে তো অপশন ছিল না, মানে ইউটিউব ছিল না। ইউটিউব কিন্তু একমাত্র ইয়ে না, এখানেই বোঝানোর চেষ্টা করছি, ইউটিউবেরই এখন যদি আপনি ইউটিউব খোলেন, ইউটিউবে যে রেকমেন্ডেশনসগুলো আসবে, সেগুলো প্রত্যেক কটা হচ্ছে যেগুলোর হুক স্টেপ আছে, যেগুলোর আপনার ধরে নিন একটা অ্যালগরিদম সেই অনুসারে বার করছে। তো আপনি একটা ভালো গান লিখলে সেটা ইউটিউব অ্যালগরিদম নাও পড়তে পারে, কিন্তু একটা অপশন তো আছে তোমাদের, অপশন আছে অবশ্যই, তোমাদের কাছে অল্টারনেটিভ একটা অপশন। সেই টাইমে যেরকম লিমিটেড একটা সময় ছিল, ধরো HMV, সারেগামা, এই অপশনসগুলো ছিল, এবং সেখান থেকেই বেরোতো, এবং লোকে গান শুনতো, মানে গান শোনাটাও একটা অবকাশ টাইমের একটা প্যাশন বলা যেতে পারে লোকের কাছে। কেননা তখন আমি সবে মেট্রো চ্যানেলগুলো আসছে, তার আগে 90-এর আগে তো দুটোই চ্যানেল ছিল আমাদের, দূরদর্শন আর DT7 ছিল, অপশন লিমিটেড ছিল মানুষের কাছে। তো আস্তে আস্তে যখন অপশন বাড়তে শুরু করছে, তখন যখন এই গানগুলো আসছে, এবং জীবনের গান, জীবন থেকে তুলে আনা বাস্তবের গান, নচিকেতা যে গানগুলো গাইতো, মানুষ নিয়েছে। তোমাদের যুগের সমস্যাটা হচ্ছে যে তোমরা সোশ্যাল মিডিয়াতে এখন, মানে আমরা পুরো ঘিরে আছি সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে সবচেয়ে বড়, এবং কম্পোজার গলিতে গলিতে, ঠিক, প্রচুর কম্পোজার। তোমাদের টাইমে কম্পিটিশন লেভেল হচ্ছে অনেক হাই, ঠিক আছে? এবং ইউটিউব ইটসেলফ একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রাতারাতি লোকে কেউ কম্পোজ করে আমরা দেখতে পাচ্ছি যে সুপারস্টার হয়ে যাচ্ছে, মেগাস্টার হয়ে যাচ্ছে, এবং কেউ হয়তো পাচ্ছে না, ওই অ্যালগরিদম ম্যাচ করতে পারছে না। তোমরা তো IT স্টুডেন্ট, তোমরা তো মানে ইঞ্জিনিয়ার, তোমরাই তো বানিয়েছো, ঠিক আছে? মানে আজকে মানে তোমাদের ক্রিয়েটেড কোনো একটা জিনিস তোমাদেরকেই, তোমরা ব্রেক করতে পারছো না। ব্রেক করা যাচ্ছে অনেকভাবে গানগুলো পৌঁছায়। যেমন লেটেস্ট অ্যালবামটা অনেক লোকের কাছে পৌঁছেছে, তারা অনেকে ভালো কথা বলেছেন, মানে যথারীতি সোশ্যাল করেছেন। কিন্তু ব্যাপারটা কী বলুন তো, মানে ওভারঅল যে ট্রেন্ডটা চলছে, আমরা চেষ্টা করি, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরে নিন আমাদের যেটা ট্রেন্ড থাকে, আমরা যে গানগুলোকে ভাইরাল করছি বা যেগুলোই চলছে, সেগুলো হচ্ছে প্রত্যেকটা ধরনের যার ওপরে আমি কিছু রকমের পারফর্ম করে, কিছু আর্টস পারফর্ম করে, সেটা রিল হতে পারে, আমি এটা কুকিং ভিডিও হতে পারে, সেগুলোর সাথে অ্যাড করে যদি করতে পারি। এবারে আমার একটা অ্যালবামের একটা যদি গান হয়, যেটা হচ্ছে কয়েকটা দিন বাড়ি ফিরে এসো দুর্গাপুজোর আগে, ওকে, এটা হচ্ছে একটা আমার মানে অ্যালবামটার নামই দুর্গাপুজোর আগে যেটা রিলিজ করেছে। তো গানটা হয়তো শুনেছে সবাই, শুনে খুব ভালো লেগেছে। হ্যাঁ, বাড়ি ফিরেও এসছে অনেকে, অবশ্যই, তারপরে দুর্গাপুজো হয়ে গেছে, মায়ের বিসর্জন হয়ে গেছে, আবার ভুলে গেছে। এটা হচ্ছে
এটা হচ্ছে তো ক্রমাগত গানগুলোকে শুনিয়ে যাওয়ার একটা যে প্রসেস, সেটা মানে তুমি যে গানটা বানাচ্ছ, তার মানে তুমি বলতে চাইছো তোমার যে লেখা গান কিংবা তোমার যে কম্পোজিশন তার একটা টেনিয়র আছে। আবার হয়তো সামনের বছর দুর্গাপুজোর আগে এই গানটা আবার এটা কিন্তু ভাইরাল হতে পারে, হতেই পারে। দুর্গাপুজোর আগে বাড়ি ফেরার একটা সবারই একটা তাগিদা থাকে। আচ্ছা, তো আমি যেটা জানতে চাইছি, যেটা তোমাকে প্রশ্নটা করলাম, সেটা হচ্ছে এই যে চণ্ডীগড়ে তুমি যে যখন ছিলে, ধরো কত বছর ছিলে চণ্ডীগড়ে? প্রায় 2.5 বছর। 2.5 বছর। তখন কি ওখানে কোনো কম্পোজিশন করেছো তুমি? করেছিলাম, কিন্তু ওখানে কম্পোজিশনগুলো ইটস মোর লাইক অ্যান অ্যারেঞ্জমেন্ট রাদার কম্পোজিশন না বলে আমি অ্যারেঞ্জমেন্ট বলাটা বেটার আমার মনে হয়। কারণ ওখানে যে ব্যান্ডের সাথে কাজ করতাম, মানে অফিসের ব্যান্ডটা, সেখানে যারা ছিলেন, ওটাও কি বাংলা ব্যান্ডে ছিল? না, হিন্দি। কারণ ওখানে তো হিন্দি চলবে, হিন্দি আর ইংলিশ, মানে পিওর একটা রক অ্যান্ড রোল ব্যান্ড। রক অ্যান্ড রোল ব্যান্ড, রাইট। রক অ্যান্ড রোল ব্যান্ডের সাথে সেখানে যেগুলো করা হয়েছে, সেখানে কম্পোজিশনের থেকে বেশি হয়তো একটা গানকে নতুন কীভাবে প্রেজেন্ট করা যেতে পারে, রাইট। মানে ইটস মোর লাইক এ রিভ্যাম্পিং দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সং। ওকে, নতুন করে কম্পোজিশন হয়তো কিছু করছে, মানে আমরা যেটা আগে বলতাম রিমিক্স বলা যাবে। রিমিক্স বলা যেতে পারে, কিন্তু রিমিক্সটা অ্যাকচুয়ালি মানে আচ্ছা বলা যেতেই পারে, ধরে না বলা যেতেই পারে, মানে রিমিক্স, মানে রিমিক্স টাইপের, রিমিক্স টাইপের। তো ওই টাইপের কিছু কাজ করা হয়েছিল, যেগুলো নিয়ে অলরেডি কাজ করা হয়েছে, যেগুলো অলরেডি পারফর্ম করা হয়েছিল। সেদিক থেকে দেখতে গেলে ওরকম কিছু, কিন্তু মানে অরিজিনাল কম্পোজিশন আমার কিন্তু মানে লেখা কিংবা সুর করাগুলো সব শুরু কলকাতায় আসার পরে। ওকে, কেননা কলকাতা শহরটা ইটসেলফ মানে আমাকে খুব স্টিমুলেট করে। নস্টালজিয়ার থেকে বড় কথা, মানে একটা অদ্ভুত জীবনী শক্তি আছে শহরটার মধ্যে, যেটা আমি অন্য শহরে খুঁজে পাই না। মানে হ্যাঁ, অন্য শহরে হয়তো ঝাঁ চকচকে অনেক গল্প আছে কলকাতার, হ্যাঁ, যেগুলো অলিতে গলিতে তুমি গল্প পেতে পারো কলকাতায়, এটা অন্য শহরে তুমি পাবে হয়তো। হয়তো এমন হতে পারে আমরা সেই শহরটাকে জানি না। কলকাতা যেহেতু আমাদের বার্থ প্লেস, সেই দিক থেকে আমি মানে মোটামুটি ভারতবর্ষের মোটামুটি এ গ্রেড আর বি গ্রেড দুটো টাইপেরই সিটি আমার ঘুরে দেখা। আমি যখনই কোথাও যাই, দেশে হোক বিদেশে হোক, যেখানে আমাকে কলকাতার আমার একটা কম্পারিজম চলে আসে যে আচ্ছা এটা কলকাতায় হলে ভালো হতো না। তো কখনো হতাশা হয়, কখনো আবার আনন্দ হয়, যেটা আমার কলকাতায় ভালো। বিদেশে গেলে যেরকম মনে হয় যে মাছ ভাতটা পাচ্ছি না, এইটা কলকাতায় ভালো, ঠিক আছে। এই কোম্পানি বার্গারের ওপর কদিন চলে যেতে পারে। তো তুমি তো অনেক ট্রাভেল করেছো, পাঞ্জাব গেছো, বিভিন্ন জায়গায় গেছো, আর মিউজিক অ্যালবামও করছো, তোমাদের অবকাশ একটা ব্যান্ড আছে, তুমি শর্ট ফিল্মেও মিউজিক দিয়েছো। হ্যাঁ, করেছি, কিন্তু সেগুলো সব মানে খুবই শর্ট ফিল্ম আর কি, খুবই শর্ট ফিল্ম, ছোট আর কি, প্রোডাকশন হাউসের। সেখানে বিজিএম এর উপর হয়তো সেরকমভাবে কাজ করি না, কিন্তু আইডিয়াস দিই। ফুল লেন্থ কোনো মুভিজে তুমি ব্রেকের জন্যে কি অ্যাপ্রোচ করেছো, কিংবা কি চ্যালেঞ্জ মনে হচ্ছে? ওই চ্যালেঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যেটা ফার্স্ট কথা আপনি বললেন, কম্পিটিশন। এটা একটা খুব বড়। আরেকটা হচ্ছে অবকাশ, কারণ তুমি আবার অবকাশ সময়তে এটা করছো, এটা তোমার ব্রেড অ্যান্ড বাটার নয়। এক্স্যাক্টলি, মানে ব্রেড অ্যান্ড বাটার যদি হতো তাহলে কিন্তু তুমি মানে তোমার ট্যালেন্টটাকে তুমি আরো বেশি মার্কেট করতে পারতে, আরো বেশি এক্সপোজ করতে পারতে। রাইট, কিন্তু ওই মুহূর্তে করার পসিবল না, রাইট, বিকজ তোমার মাথার কাছে ইএমআই ঘুরছে, তো সেগুলোকে সামলানোটাও খুব। আচ্ছা, আর তোমার মা বাবা তোমাকে কিভাবে সাপোর্ট করছে? মা বাবা এদিক থেকে সাপোর্ট করে অনেক রকম ভাবে, এই যে যথারীতি অনেক রকমের প্রবলেম হয়। বাবা তো চেয়েছিল তুমি ইঞ্জিনিয়ার হও। বাবা মা দুজনেই চেয়েছিল ইঞ্জিনিয়ার হই, ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ করি, কিন্তু তারা অলরেডি সেটা বোঝে যে একটা প্যাশন থেকে গেছে গান বাজনার প্রতি, তো সেটাকে অলরেডি কন্টিনিউ করাতে ওনারা কোনোদিনও আজ অব্দি কোনোদিনও বাধা দেননি। এরকম অনেক সময় হয়েছে রাত্রিবেলা আমি হয়তো 3টের সময় শো করে বাড়ি ঢুকছি, আমি দেখছি মা হয়তো প্রচুর শো করছি, প্রচুর করছি কিনা সেটা আমি মানে কোয়ান্টিফাই করতে, কিন্তু শো করছো। সেইখানে যখন তুমি অডিয়েন্সের সঙ্গে স্টেজে উঠে গান গাইছো, তোমার গানে হাততালি পড়ছে, কিরকম? সবচেয়ে ভালো লাগে যখন অডিয়েন্স আমার নিজের কম্পোজিশনগুলোকে রেকগনাইজ করতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কেননা রিসেন্টলি একটা টালিগঞ্জে একটা শো ছিল কালী পুজো উপলক্ষে, তো ওখানে আমি যখন মানে স্টেজে উঠে যখন বললাম যে আমি কলেজ স্ট্রিট গাইবো, কলেজ স্ট্রিট তোমার একটা কম্পোজিশন, আমার একটা কম্পোজিশন, কলেজ স্ট্রিট গাইবো, দেখলাম নিচ থেকে সবাই নয়, ভিড়ের মধ্যে দেখলাম হয়তো গোটা 6-7খানা হাত উঠে আসলো, মানে হ্যাঁ ওটাই করতে হবে টাইপের, ওটাই করতে হবে। তারপরে কলেজ স্ট্রিটের একটা কম্পোজিশন তুমি 1-2 লাইন শোনাও না আমাদেরকে, হয়তো গিটার নেই, কিছু নেই, জাস্ট একটা দুটো লাইন। কলেজ স্ট্রিটটা ছিল, ওটাও একটা ওরকম আপনার মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে জীবনমুখী টাইপেরই। এটা কলেজ স্ট্রিটের যারা দিন মজুর, খেটে খাওয়া মজুর, তাদের উপরে বেস করে লেখা। তো গানের কথাগুলো ছিল এরকম টাইপের কিছুটা।
অনুষ্টুপে স্টল, দেহাতি কুলির দল, পেপারের চাপেরি ভ্যানের পিঠ, পুরনো খাতার ঠোঁটে শহুরে পদ্ম ফোটে, আর মোড়া ভেঙে ওঠে কলেজ স্ট্রিট। এখানে তোমার ভোর ট্রাম, রাস্তার মোড়, সারি সারি ইমারত খবর পাঠায়, নতুন কালেকশন, কার কটা এডিশন, টুটি টিপে তোলা হলো রুজির মাথায়। মানে অসাধারণ টাইপেরই আর কি, অসাধারণ। এবার এই টাইপের কিছু, আবার মাথায় রয়েছে তার অর্ধেক সংসার, আর বাকি অন্য কোথাও, তার খিদে যন্ত্রণা, অক্ষর বুঝবে না, অক্ষর বয়ে চলে তাও। মানে ওভারঅল এটাকে যখন তুমি মানুষের গান গাইছো, মানুষের গান গাইছি, তুমি মানুষের গান গাইছো, এবং মানুষের যে দুঃখ কষ্ট বেদনা যেখান থেকে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছে, এই যে তোমার যে লাস্ট কম্পোজিশনটা আমি শুনলাম, যে ঋণের ধার এইসবের মধ্যে থেকে একটা ফ্রিডম চাইছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, তুমি তার গান গাইছো। এবং আর কিছুদিনের অপেক্ষা, আমার মনে হয় তোমার গান ভাইরাল হয়ে যাবে। দেখা যাক, এটা এই মুহূর্তে ভাইরাল হওয়ার কোনো অ্যালগরিদম আমি আইটি প্রফেশনাল হিসেবেও খুঁজে পাইনি। না, পাবে, ডেফিনেটলি পাবে। আমি এই কিন্তু একটা জিনিস আমি তোমাকে মানে বলতে চাই, মানে আমার অভিজ্ঞতা থেকে, যে হাল ছেড়ো না। এটা কিন্তু মানে আমার মানে মিউজিক জগতে অনেকে আমাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স। এটা সুমনের একটা গান আছে কিন্তু, আমি ওটাই হাল বলতে ছেড়ো না, চাচ্ছিলাম, কণ্ঠ ছাড়ো জোরে, যেটা তোমার মানে বাই প্রফেশন, তুমি এজ এ সিঙ্গার কম্পোজার। তো আমার মানে অনেকের গান শুনে আমি ইনফ্লুয়েন্সড হয়েছি, মানে সেটা সুদিন দাশগুপ্ত বা পুরোনো দিনের হেমন্ত মুখার্জি, মান্না দে থেকে আরম্ভ করে সবাই, বা কারেন্টলি অনুপম রায়, সবার গান কোনো না কোনোভাবে ছুঁয়ে গেছে হয়তো। তিনজন আমাকে খুব ভালোমতোভাবে টাচ করেছে সেদিক থেকে। তিনটা কে? আচ্ছা, কিশোর কুমার, রাইট, কুমার শানু, রাইট, আর কবির সুমন, রাইট। তো কবির সুমন অ্যাকচুয়ালি মানে আগে যে দুজনের কথা বললাম তারা হচ্ছেন মূলত গায়ক, গান গাইছেন, মানে সেরকমভাবে কম্পোজিশন নয়। কবির সুমনের কম্পোজিশন অসাধারণ। মানে ওর মানে ওই টাইমে, সেই টাইমটা আমাদেরও মানে বড় হওয়ার সময়, এক কাপ চায় তোমাকে চাই, মানে ঠিক আছে, ছোট এই যে কম্পোজিশন, এই এক কাপ চাতে তোমাকে চাই, এটা কবির সুমন ওই টাইমে লিখতে পারে, গাইতে পারে। এক্স্যাক্টলি, ঠিক আছে। বা হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু, গানওয়ালা, গানওয়ালা, মানে এগুলো মানে বলতে গেলে আর কি মানে লিস্ট শেষ হবে না, মানে চলতে এটা ইন্সপিরেশন, অবশ্যই ইন্সপিরেশন। আমি তোমাকে একটা কথা বলি, আমি বাংলাতে খুব কাঁচা ছিলাম। আচ্ছা, স্কুল জীবন, এখানে আমার একটু বাংলাতে একটু উইকনেস ছিল, যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, বাংলা সাবজেক্টটা খুব একটা ভালো ছিল না। বাট এই কবির সুমন, নচিকেতা, অঞ্জন দত্তের গান শুনে শুনে আমার বাংলার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। শব্দ আমি শিখেছি, অনেক অনেক ওয়ার্ড আমি শিখেছি, এবং আমার জীবনে অনেক চেঞ্জেস এসছে বাংলা বলাতে কিংবা লেখাতে। এটা একটা কিন্তু আমার মনে হয় যখন স্কুল লাইফে ছিলাম, প্রথমেই মানে তার আগে অবধি বাংলা গান শুনছি, বাংলা গান বাজছে কোথাও শুনছি, টিভিতে হচ্ছে শুনছি টাইপের, কিন্তু এটা সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করেছিল 106.2 FM। মানে FM তো ডেফিনেটলি FM এ সারাদিন ধরে বাংলা গান চলতো, সেখানে একের পর এক সুমন, নচিকেতা থেকে শুরু করে অনেকের গান ছিল, কুমার শানুরও গান বেরোতো, পুজোর অ্যালবাম বেরোতো, ইদানিং কালে ফসিলস, চন্দ্রবিন্দু, ক্যাকটাস বেরিয়ে যাচ্ছে, গান হয়ে যাচ্ছে। তো ওটা কিন্তু অলরেডি বাংলা ভাষাটাকে নতুন করে নিয়ে ভাবতে অনেকটা। মহিনের ঘোড়াগুলি, বাবা একটা নাম মিস করে গেলে তো মানে অসম্পূর্ণ থেকে যাচ্ছে, মানে পৃথিবীটা নাকি ছোট হতে হতে, এটা নিয়ে আমার একটা সিঙ্গেল রিসেন্টলি বেরোলো। মানে এটা আমি কিছুই করিনি, আমি মহিনের ঘোড়াগুলি শ্যুটটাই রেখেছি, অ্যারেঞ্জমেন্টসটা একটু চেঞ্জ করেছি, কিন্তু কথাটা লিরিক্সটা একদম চেঞ্জ করে দিয়েছি। বলো একটু, শোনাও একটু আমাদেরকে। গেয়ে শোনাবো না বলে শোনাবো? গেয়ে শোনালে খুব ভালো হয়। আমার মনে হয়েছে যে সময়ের পরিপ্রেক্ষিতে পৃথিবীটা নাকি লেখা হয়েছিল, সেই সময় টিভিকে নিয়ে লেখা হয়েছিল গানটা। এখন তো মোবাইল ফোন চলে এসছে, লিখে ফেলেছো? হ্যাঁ, তো শোনাও আমাকে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে, মোবাইল আর ফ্রি ডেটা প্যাকে, ইনস্টা আর ফেসবুক রিলে বন্দি। ওহ, অসাধারণ, অসাধারণ। মেগাপিক্সেল আর স্মার্ট ঘড়ি, চড়া দামে কেনা ফোনের মেমোরি, রাইট, মিছি তোলা ফটো ভিডিওতে ভর্তি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে, সেলফোন আর ফ্রি ডেটা প্যাকে, ইনস্টা আর ফেসবুক রিলে বন্দি। আহা হা 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 হা। মেগা
পিক্সেল আর স্মার্ট ঘড়ি চড়া দামে কেনা ফোনের মেমোরি মিছি মিছি তোলা ফটো ভিডিওতে ভর্তি। মানে তুমি যে অসাধারণ কম্পোজিশন করছো সেটা মানুষের কাছে পৌঁছানোটা খুব দরকার। হ্যাঁ, আমারও মনে হয় সেটা কিন্তু কোনোরকম ভাবে পৌঁছাচ্ছে না। না, পৌঁছে যাবে। মানে এটা মানে সময়, সব কিছু সময়, মানে সময়ের আগে তুমি কিছু করতে পারবে না। হয়তো সময় চেয়েছিল যে আমার পডকাস্টটায় তুমি আসো, আমরা ইন্টারাক্ট করি, তারপরে তোমারটা একটা বিশাল একটা ভাইরাল হয়ে যাবে, দেখবে তোমার কাছে অনেক। হ্যাঁ, এই গানগুলো আমি চাই সবার কাছে পৌঁছাক, অ্যাটলিস্ট আমরা নতুন করে ভাবতে শুরু করি। রাইট, নতুন করে ভাবি, কেননা এখন আমাদের ভাবার অনেক জিনিস আছে যেটা হয়তো কিছু তথাকথিত মানে মিউজিকের চাপে হারিয়ে যাচ্ছে, মানে আমরা ভাবতে পারছি না। নতুন করে ভাবি না, একবার নতুন করে শুরু করি, দেখা যাক করে শুরু করা যেতে পারে। মানে অনুপমের কনসার্টে গেছিলাম রিসেন্টলি। আচ্ছা, রিসেন্টলি একটা কনসার্ট হলো ইটিকা পার্কে, ওখানে গেছিলাম। তো অনুপম খুব সুবক্তা, খুব ভালো কথা বলে। সো কথা বলছিল, ওর সাথে আমার লাইফটা আবার অনেকটা মেলে, কারণ ওই একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে ছেড়ে এসে তারপরে 14 বছর ধরে পুরো কমপ্লিট ডিভোশন। তুমি যেটা ছাড়তে পারছো না, আমি যেটা ছাড়তে পারছি না, কারণ তোমার একটা ফ্যামিলি আছে, তোমার একটা কমিটমেন্ট আছে, এবং তুমি বাঁধনে বাধা পড়ে গেছো। এক্স্যাক্টলি, এই টাইপের একটা ব্যাপার হয়। তো অনুপমের কথা বলছিল যে আমরা কি করি, আমরা মানে ওই একটা মিল খুঁজে পেলাম আর কি অনুপমের কথা। তো বলছিল যে আমরা কি করি, আমরা আমাদের সারাদিনে যা চলছে মাথায়, সারাদিনের ফ্রাস্ট্রেশন, সারাদিনের অফিসের কাজ, তার মধ্যেখানে যা চলছে মাথায় কোনো একটা কাগজের মধ্যে লিখে রাখি, যেটা হয়তো পরবর্তীকালে হয়তো গান হিসেবে আমরা বার করি বা চেষ্টা করি বার করার। ওই মোমেন্টের ফিলিংটা কিন্তু ওই বার করে দেওয়াটা, মানে কাগজে কলমে নামিয়ে দেওয়াটা আমার মনে হয় অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। কারণ এটাই থেকে যাবে, এখান থেকেই তো শুরু হবে তোমার জীবনের গান, যেটা তোমরা কম্পোজ করছো। কিন্তু এটা অসাধারণ, মানে মহিনের ঘোড়াগুলি যেটা তুমি আধুনিক ভার্সনটা যেটা কম্পোজ করছো, এটা একদম সঠিক। মানে সত্যি এখন কিন্তু জীবনটা আর ওই বোকা বাঁশ খেতে বন্ধি নয়, এখন হাতে বন্দি আমাদের। এটা অসাধারণ। আমি আজকে ভাবছিলাম, মানে তোমার এই পডকাস্ট নেওয়ার আগে তুমি বিশ্বাস করবে না, আমি তোমার গান মানে শুনিনি এই গানটা। আমিও আমার হঠাৎ করে মাথায় আসলো যে এই মহিনের ঘোড়াগুলি গানটা, কিন্তু আমি ভাবলাম ওটা তো ওই টাইমে, ওটা তো তখন তো টিভি ওরকম ছিল, আমাদের বাড়িতেও ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, একটা ক্রাউন টিভি, একটা বক্সের মধ্যে শাটার টানতে হয়, ঠিক আছে। সেই সময়টা একটা অন্য রকমের সময় ছিল। আর আজকের সময় তো সত্যি চেঞ্জ হয়ে গেছে, সব হাতের মুঠোয় চলে এসছে, আঙুলে চলে আসছে সব কিছু। তো এই যে ট্রান্সফরমেশন হচ্ছে মিউজিকে, তো তোমার কি মনে হয় যে নতুন প্রজন্ম, তো প্রচুর অপরচুনিটি আছে এখন, রিয়েলিটি শো আছে, তো সেইগুলোতে তোমরা যাচ্ছ না কেন? এখানে আবার সময় তো একটা অবশ্যই, মানে সময়টা দেওয়াটা একটা খুব বড় একটা ব্যাপার। তার উপর হচ্ছে রিয়েলিটি শো অনেক মানুষকে অনেক জায়গায়, মানে শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, এরা সবাই রিয়েলিটি শো থেকেই উঠে আসে। তো অবশ্যই চেষ্টা তো থাকেই একটা রিয়েলিটি শোতে গিয়ে কোনো রকমভাবে যদি নিজেকে প্রতিষ্ঠা করা যেতে পারে। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে সময়ের মানে অবকাশ, তুমি অবকাশের মধ্যে, মানে তুমি এইটাকে পুরো একদম সেকেন্ড হবি হিসেবে নিয়ে নিচ্ছ। সেকেন্ড হবি, হ্যাঁ বলা যেতে পারে, কেননা ওইটাই পুরো আর কি, মানে ওটাই তোমার লাইফ, ওটাই তোমার সোল। একদমই তাই। কিন্তু তুমি বাধা পড়ে গেছো, এই বাধা ছেড়ে বেরোনোরই উপায়, বাঁধন ছেড়ে বেরোনোর উপায় তুমি খুঁজছি। দেখা যাক সেটা কদিনের পসিবল হয়। কে তোমার ফার্স্ট লিসনার্স আছে, মানে লিসনার্স আছে এই সেন্সে আমি বলতে চাই, অনেকে আছে যারা মানে বন্ধুস্থানীয়, মানে আমি যে স্টুডিওতে এখন রিসেন্টলি গান বাজনাগুলো করি আর কি, মানে যেগুলো রেকর্ডিং করি আর কি, সেই স্টুডিওর যে ওনার আর কি ধ্রুব, খুব ভালো বন্ধু। মানে এরকম হয়েছে রাত্রি আমি 2:30টার সময় ওকে ফোন করে বলেছি, শোনো একটা এক্ষুনি লেখা ঠিক করলাম, এক্ষুনি একটা রেকর্ড পাঠাচ্ছি। মানে ইভেন এটা পরিতোষ সেনের সময়তেই করেছি রিসেন্টলি, মানে রাত্রিবেলা রাখা যায় না, মানে তাড়াতাড়ি রাখা যাচ্ছে না। 2:30টার সময় ওকে ফোন করেছি, তুলেছি, ঘুমাচ্ছিস? সে না বলো দেবেন কী ব্যাপার, কী হয়েছে? ও ভাবছে কোনো ইমার্জেন্সিতে ফোন করি রাত্রি 2:30টার সময়। তুই একটা কাজ করো, এক্ষুনি এটাকে শুনে আমাকে দেখে বলো তো কেমন লাগছে। হ্যাঁ আমি শুনছি, বাট ও খুব এনথুজিয়াস্টিক যে আমাকে শুনতে হবে, কী করা যায়। তো শুনে হয়তো দেখে বললো যে হা বেশ দাঁড়াচ্ছে, তাহলে আমরা এটাকে নিয়ে অন্যভাবে ভাবতে পারি। তো এরকম আছে, যেমন প্রসেনজিতের কথা একটু আগে বললাম, ও হচ্ছে খুব মানে আমার অনেকটা খুব বড় সাপোর্ট এই দিক থেকে। মানে ও মানে ওরকম টাইপেরই, কোনো ব্যাপার না, দাঁড়াবেই তো দাঁড়াবে, মানে আজকে হচ্ছে না। আর প্রত্যেকটা গান যখন তোমরা কম্পোজ করছো তোমার মনে হবে এটাই ব্রেক থ্রু সং, এটাই ব্রেক থ্রু সং। কিন্তু
এটাই হয়। যেমন দুর্গাপুজোর আগে তো টোটাল 7খানা গান ছিল। আর এগুলো কি তোমরা মানে আগে তো অ্যালবাম বেরোতো, এখনো কি তোমরা অ্যালবাম ফরম্যাটে? অ্যালবাম ফরম্যাটেই বার করেছি। সিডি টিডি যুগ আস্তে আস্তে উঠে যাচ্ছে। এটা এখন ডিজিটাল অ্যালবাম, যেটা স্পটিফাই কিংবা যে কোনো রকমের মিউজিক প্ল্যাটফর্মগুলোতে অ্যাভেলেবল হয়। তো দেবায়নকে আমরা তোমাদের ব্র্যান্ডটাকে পাবো না দেবায়নকে পাবো? দুটোতেই পাবেন, দুটোতেই পাবো। তো অবকাশের গান হিসাবেও অ্যাভেলেবল কিছু গান যেগুলো অবকাশের গান লেভেল থেকে বেরোচ্ছে। আপনারা যারা শুনছেন তারা আজকেই স্পটিফাই ডাউনলোড করুন, যদি থাকে তো ওয়েল অ্যান্ড গুড। তাহলে ওখানে দেবায়নকে খুঁজে বার করুন, দেবায়ন দাস মিউজিক কম্পোজার, আর নাহলে অবকাশ ব্যান্ড শুনুন, অসাধারণ কম্পোজিশন। হ্যাঁ, তো এগুলো নিয়ে এবার চলছে। তো দেবায়ন কিংবা অবকাশ নামে অলরেডি ওটা আছে, ওটা নিয়ে আর কি। আচ্ছা, এবার আমি একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, তুমি তো একটা প্রফেশনে আছো অলরেডি এবং একটা স্টেবল আর্নিং আছে তোমাকে, তো এই যে তোমরা গান গাইতে যাচ্ছ সেইখানে কি তোমরা কোনো মানে পয়সা করেই পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। কিন্তু সেইখানে কি তোমাদের ধরো যেহেতু মানে তুমি তোমাকে কি নেগোশিয়েট করছে বেশি, তুমি এটা চাইছো সেটা পাচ্ছ নাকি? না, এবার এখানে অনেকগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে যেটা চাইছি হয়তো সেটা পাচ্ছি না, কিছুটা নেগোসিয়েশন চলে আসে, কিন্তু মানে তাতে দুঃখ নেই, কারণ হচ্ছে হ্যাঁ চলো গানগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা একটা বড় কথা। তো ঠিক আছে, সেটার জন্য একটুখানি কম টাকাতেই না হয় গান গেয়ে ফিরে আসা যাবে আর ফিরে আসা যাবে। আর না, আতিথেয়তা যেটা পাই বেশিরভাগ জায়গায় গেলে মানে খুব মানে ভালো। একটা রিসেন্টলি একটা শোতে গেছিলাম, মানে যে মানে এক ভাইয়ের থ্রুতে গেছিলাম, সে আর কি সে আমার একটা শো দেখেছিল পয়লা বৈশাখে, সে তারপরে একটা শো আমার কর্পোরেট শো করছো। কর্পোরেট শো এই মুহূর্তে করছি না, মানে আমার যা করা হচ্ছে আর কি পুরো ওপেন স্টেজ বা যেরকম ভাবে করে করা যাবে এটার, মানে কর্পোরেট পার্টিসগুলোতে এই মোমেন্টে শো করছি। একটা শোতে তুমি কটা গান গাইছো? ডিপেন্ড করে কতক্ষণের শো পাচ্ছি। যেমন 2 ঘন্টা যদি শো হয়, আচ্ছা 2 ঘন্টার শোতে অ্যাটলিস্ট মোটামুটি 15 থেকে 18 খানা গান গাইতে। আর 15 থেকে 18টা কি তোমার কম্পোজিশনই গাইছো? না, এখানে ব্যাপার আছে। কেননা আমার গান যদি আমি যেটা বললাম, যে আমি যখন বললাম আমি কলেজ স্ট্রিট গাইছি, 7 জন লোক হাততালি দিল, 5-7 জন লোক, বাকিরা বললো আচ্ছা এরকম একটা গান আছে, মানে তারা তখন জানলো, তারা কফি হাউসের গানটা গাইতে বললো হয়তো। হ্যাঁ, এবার তারা গানটা এরকম হয়েছে, মানে স্টেজের সামনে এসে হয়তো কেউ বলে যে একটাখানি ওই গানটা কি যেন সাধের লাউ গাইবেন তো, এটা রিকোয়েস্ট এসেছে, গাইবেন তো, গাইতে হয়েছে হয়তো। এবার গানের কোনো রকম ব্যারিয়ার থাকা উচিত না, মানে সব গানই গাওয়া উচিত, সব গানই থাকা উচিত। সুতরাং ওই সব মিলিয়ে মিশিয়ে গাইতে হয়। মানে 2 ঘন্টার শোতে ধরে নিন 15খানা বা 16খানা গানের মধ্যে হয়তো নিজের কম্পোজিশন রইল 6টা, 10খানা হয়তো 10টার মধ্যে হয়তো মেবি 5টা বাংলা ওভারঅল সব ব্যান্ড কিংবা স্বর্ণযুগ মিলিয়ে রইল, 6টা হয়তো ফোক রইল। তো তুমি কিভাবে নিজেকে ইন্সপায়ার করে যাচ্ছ? নিজেকে ইন্সপিরেশনের জায়গাটা কিছু নেই আর কি, মানে লেখাগুলো সুরগুলো হয়তো মানে আমাকে ইন্সপায়ার করছে। মানে এখনো পর্যন্ত তুমি কটা গানকে কম্পোজ করেছো, মানে কোনো কাউন্ট আছে অ্যাপ্রক্সিমেটলি? এরকম ভাবে তো কাউন্ট তো নেই। অ্যাপ্রক্সিমেটলি কত হয়েছে? 100+ হয়েছে? 100+ হয়েছে। কিন্তু এই 100+ গান কিন্তু হয়তো সব গান কিন্তু এখনো লোকের কাছে পৌঁছায়নি, সেগুলো হয়তো ধীরে ধীরে পৌঁছাচ্ছে, যেমন আস্তে আস্তে টাইম নিয়ে অনেক, মানে পরে তোমরা স্টার্ট করেছো 2020-তে স্টার্ট করেছো, কোভিডের টাইমে 4 বছর সবে হয়েছে। এক্স্যাক্টলি। তো অনেক গান যেগুলো হয়তো শুরু হয়েছে, বা এরকম কিছু গান হয়েছে হয়তো লেখাটা হয়ে আছে কিন্তু যে সুরটা মাথায় আসছে না। আচ্ছা, একটা লেখা বলছি, একটা ভাওতাবাজির গান গাইছে তোমার শাহজাহান, কম্পাসে তার শূন্য হলো দিক, দুঃখ পেয়ে ডুবলো টাইটানিক। সিম্পল স্যাটায়ার বেসড একটা গান, সুরটাই মাথায় আসছে না হয়তো। রাত্রিবেলা একটা সুর মাথায় এলো, সেটাকে নিয়ে হয়তো ভাবতে আরম্ভ করলাম, একটা দাঁড়ালো, পরদিন সকালে যখন ওই নিজের রেকর্ডিংটাই নিজে শুনছি, ভাল লাগছে না, ব্লক হয়ে যাচ্ছে। আর এই যে ধরো আমার শহর কলকাতাতে মাঝে মাঝে কিছু ইনসিডেন্ট হয়, যেরকম আমরা রিসেন্টলি দেখলাম আরজিকর একটা কাণ্ড, তো তখন হঠাৎ মনে হয় না যে পেনটা তুলে নিই, কলমটা তুলে নিই, একটা গান কম্পোজ করে নিই? গান কম্পোজ করে অলরেডি, মানে আমার মনে হচ্ছিল এবার চুপ থাকা আমার সম্ভব হবে না, মানে আমাকে মানে খুবভাবে নাড়িয়ে দিয়েছিল। গান লিখলাম, গান লিখে গানটাকে কম্পোজ করে, ওটাও আছে তোমার স্পটিফাইতে? আছে, বুদ্ধিজীবীর গান। আচ্ছা, গানটাকে লিখে ছাড়লাম। কিরকম, মানে 2 লাইন যদি? তোমরা নাচবে শহীদ মঞ্চে, মুখে বুলি ফোটে ট্রেলার লঞ্চে, তবুও তোমার ব্যাঁকা শির দ্বারা কিচ্ছু হবে না তোমার দ্বারা, ক্যালসিয়ামের গুলি খাও,
তোমরা যেন না তোমরা আমার কোনো দিকেরই কেউ নও, এটা হচ্ছে পুরো ব্যাপারটা। তো এই গানটার মধ্যে যেরকম আমি আজিকরের মানে ইয়ে পাচ্ছি একটা, তার সঙ্গে এটাও তো একটা আক্ষেপ আমি দেখতে পাচ্ছি যে তুমি পুরো ইন্ডাস্ট্রিকেও একটা কিছু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ওটা হয়তো ঠিক। পরবর্তীকালে অবশ্যই গানটা রিলিজ করে দেওয়ার পরে হয়তো অনেকে ইন্ডাস্ট্রি থেকে, মানে ইন্ডাস্ট্রির ওপর কিন্তু কোনো রকমের কোনো ইয়ে নেই, মানে ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা অবশ্যই আমার থেকে অনেক বেশি বিচক্ষণ, তারা হয়তো ঠিক সময় ঠিক কথাটা বলতে পছন্দ করেন। আমরা হয়তো অনেকটা আবেগতাড়িত, অনেকটা আবেগে ভেসে গিয়ে হয়তো কিছু লিখে ফেললাম ওই মুহূর্তের জন্য, কিন্তু ওভারঅল গানগুলো তাদের জন্যই লেখা ছিল, বা গানটা তাদের উদ্দেশ্য করেই লেখা ছিল যারা মানুষকে কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছা রাখে না। যারা রাখেন তাদেরকে আমার কুর্নিশ রইল, কিন্তু যারা রাখেন না তাদেরকে হয়তো আমি তাদের পুরো প্রাপ্য সম্মানটুকু দিতে পারলাম না। এটা হচ্ছে আমার ফিলোসফি এদিক থেকে। এবং আচ্ছা, আরেকটা কথা আমি তোমার থেকে জানতে চাই দেওয়ান, তুমি তো এত কম্পোজিশন করেছো, তোমাকে যদি বলি যে তোমার বেস্ট 3টে কম্পোজিশন, মানে ইন ইউর এন্টায়ার লাইফ 3টে কম্পোজিশন যেটা তোমার মনে হয়, যদিও তোমার প্রত্যেকটা কম্পোজিশন তোমার নিজের যেহেতু সৃষ্টি, তোমার মনে হবে সবই আমার সঙ্গে, এটা এক্স্যাক্টলি বলতে যাচ্ছিলাম, এটা আমি জানি এটা বলবে, কিন্তু তার মধ্যে থেকেও আমি জানতে চাই তোমার 3টে বেস্ট কম্পোজিশন যেটা তোমার মনে হয়েছে সেই মর্যাদাটুকু পায়নি। সেটা দিয়ে প্রথমে বলতে গেলে বলতে হবে বাঁচতে থাকার গান। বাঁচতে থাকার গান, ওকে। বাঁচতে থাকার গানটা যখন লিখেছিলাম একরকমভাবে লিখেছিলাম, কিন্তু হয়তো লেখাটা হয়তো আরও সাবলীল হতে পারতো আমার পরে মনে হয়েছে, রিলিজ করার পরে, তখন আমার কিছু করার নেই, ও গান হয়ে গেছে। কানামাছি আরেকখানা কম্পোজিশন। কানামাছির পুরো থটটাই ছিল ছোটোবেলা নিয়ে, ছোটোবেলা কী করে হারিয়ে যাচ্ছে ওটা নিয়ে, মানুষের কাছে পৌঁছেছে, মানুষ ভালোবেসেছে, মানে কিন্তু যতটা এক্সপেকটেশন ছিল ততটা হয়তো যায়নি। আরেকখানা গান হয়তো এটা আমারই দোষে হয়তো ঠিকঠাক করে মানুষের কাছে এখন অবধি পৌঁছাতে পারিনি, সেটা হচ্ছে মেডুসা। আচ্ছা, মেডুসা আমার লাস্ট অ্যালবামের একটা গান। সো ওটাতে মেডুসাকে একটু অন্যভাবে ভাবানো হয়েছে। মেডুসা মানে আমরা গ্রিক গডেস যাকে আমরা জানি, মানে যাকে মানে মাথায় সাপ, চুলের জায়গায় সাপ, তাকালেই পাথর হয়ে যাচ্ছে, এই যে একটা ইমেজ আমাদের আছে মেডুসা সম্পর্কে, গানটা কিন্তু পুরো উল্টোভাবে লেখা। ওকে, গানটায় মেডুসাকে দেখানো হয়েছে যে মেডুসার যে ফল্টগুলো, মানে মেডুসার দিক থেকে যদি ভেবে দেখি, মেডুসা যদি কাউকে ভালোবেসেও ফেলে তার দিকেও তাকাতে পারবে না, তার দিকে তাকালে সে পাথর হয়ে যেতে পারে, পাথর হয়ে যাবে। তো মেডুসার ভালোবাসার কোনো তো মেডুসা যতই সারাদিন ধরে নিজেকে মানে শক্তিশালী প্রতিষ্ঠা করুক, রাতের অন্ধকারে হয়তো মেডুসাও কাঁদে। এটার বেসিসে মেডুসা লেখা। তো মেডুসাটাও সেইভাবে এখনও মানে ইয়ে করে উঠতে পারেনি, পৌঁছেছে লোকের কাছে, যারা শুনেছে তারা বলেছে খুব ভালো, কিন্তু সেইভাবে হয়তো পৌঁছে উঠতে পারেনি। তো 3খানা গান মানে এই 3টেকেই আমি বলবো আপাতত। তো তোমার ব্যান্ডে এখন কতজন সদস্য? ব্যান্ডে আমরা আছি 1 2 3 4 5 জন। আর তুমি ভোকাল? আমি ভোকাল প্লাস গিটারিস্ট। ওকে। সাপোর্টে আরও 2জন গিটারিস্ট আছে। ওকে। একটা কিবোর্ড আছে, একটা ড্রাম আছে, একটা বেস আছে। তো এই 5 জন, আমরা অনেক ব্যান্ডকে দেখেছি ভেঙে যেতে যায়। ওভারঅল তোমরা কি এই ব্যান্ডটা মানে 4 বছর ধরেই করছো না? 4 বছর ধরে, মানে এই লেটেস্ট ব্যান্ডটা 4 বছর ধরে। তো এই 5 জনই আইটি প্রফেশনাল? 5 জনই আইটি প্রফেশনাল। আচ্ছা। আর সবাই অবকাশ ব্যান্ডটা, অবকাশটাকে ইয়ে করতে আসে, রাইট। তো এবারে যেটা দেখার বা যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, যেটা বললেন ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, সেই সিচুয়েশনে আমরাও পড়েছি। যখন পড়েছি, যেহেতু আইটি প্রফেশনাল, আমরা জানি এগুলো কি করে ম্যানেজ করতে, উই সেড লেটস, মানে ভাইরাস এসছে, অ্যান্টিভাইরাস দিয়ে একটা ঠিক আছে নিউট্রালাইজ করে দিয়েছে সিচুয়েশন, একটুখানি ব্যাপারটাকে 2 দিনের জন্য একটু রেস্ট নিয়ে কোথাও থেকে ঘুরে আসা হোক। ঘুরে আসা যখন, ঘুরতে যেতে পছন্দ করো? হ্যাঁ, ঘুরতে যাওয়া হয়, খুবই যাওয়া হয়। পুরো ব্যান্ড নিয়ে যাওয়া হয়, ওটা স্পেসিফিক্যালি হয় যখন বাইরের দিকে শো থাকে। তোমরা কি বাইরে শোতে যাও? মানে কলকাতার বাইরেও যাচ্ছ? কলকাতার বাইরে যাচ্ছি। মানে কতটা যাচ্ছ? মানে আগের বছরে একটা মুম্বাই ছিল। আচ্ছা। পরের বছর একটা মুম্বাইয়ের প্ল্যান হচ্ছে। এবার বাংলার মধ্যে তো এদিক ওদিক চলেই, যেমন রানাঘাট থাকে, কৃষ্ণনগর থাকে,
বর্ধমানের দিকে থাকলো। তোমার এই ইন্ডাস্ট্রির সঙ্গে কানেকশনটা কিরকম, মানে বাদ বাকি কম্পোজার কিংবা গায়ক এদের সঙ্গে তোমার রিলেশনশিপটা কি ডেভেলপ হয়েছে? সেইভাবে না, মানে সেদিক থেকে বলতে গেলে কয়জন আছেন যাদের সাথে হয়তো পরিচয় আছে, কথাবার্তা হয়, তারা যথেষ্ট মানে ভাইয়ের মতো ভালোবাসে, এরকম টাইপের আছে অনেকে। কিন্তু সেইভাবে আর কি ওইদিকে যাব বলেই যে মানে এগোনোর দরকার, ওটা আমার একটুখানি কিরকম একটা অড মনে হয়, মানে আমি করে উঠতে পারিনি সেইভাবে হয়তো। আচ্ছা, কিন্তু মানে তুমি কাজ চাও না কারোর কাছে? না, ওরমভাবে হয়তো কথা হয়নি কোনোদিনও, কাজ চাওয়া নিয়ে হয়তো কথা নেই। হ্যাঁ, এরকম হয়তো হয়েছে যে একটা অ্যালবাম রিলিজ করবো বা একটা সিঙ্গেল রিলিজ করছি, একটা বাইট করে দাও তো, সে হয়তো একটা বাইট করে দিচ্ছে। কেউ তোমার কাছে আসতে পারে যে একটা গান লিখে দাও, আই এম ওপেন, আসতেই পারে অবশ্যই। বা তখন তুমি বলবে না যে না, গান লিখলে আমার গান আমি কম্পোজ করব, আমি গাইবো? না না না, এরকম ব্যাপার না, এরকম হবে না। কথাগুলো যদি লোকের কাছে পৌঁছায়, দ্যাটস এনাফ। আমাদের তো টার্গেটটাই সেটা, আমার গানটা আমি তাহলে সেইভাবে তো। তুমি লিরিসিস্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চাও? অবশ্যই, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে গানগুলো লোকের কাছে পৌঁছানোটা বড় কথা। কার মাধ্যমে, এইভাবে ভাবতে গেলে তো যে কোনো কম্পোজার তাহলে সব গান নিজেই গাইবে না, তাহলে অন্য সিঙ্গারদের দিকে অনেক সময় আছে না, অনেক ব্যান্ড, মানে আজকাল তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, সবাই গাইছে, কিন্তু আগে যখন কোনো ব্যান্ড কালচারটা ছিল তারা নিজেদের মধ্যে ব্যান্ডে কম্পোজ করতো, নিজেদের ব্যান্ডেই গানটা করতো, যেহেতু তুমি ব্যান্ড চালাচ্ছ। কিন্তু আমার মনে হয় যে মাঝে মাঝে তুমি যদি লিরিসিস্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করো, কারণ তোমার লেখার একটা দক্ষতা আছে এবং সেই দক্ষতাটা হয়তো মানুষের মধ্যে না। এবার লিরিসিস্ট হিসেবে লেখাটারও মানে অনেকগুলো ইয়ে থাকে, যেমন লেখাটা খুব মানে একটা গান যদি আপনি এটা আমাকে লেখা দেন এক্ষুনি, আমি হয়তো বসে 5 মিনিটের মধ্যে একটা সুর লাগিয়ে দিতে পারবো, রাইট। কিন্তু লেখাটা অনেক বেশি ডিপ, মানে অনেক টাইম লাগে একটা লেখা কমপ্লিট করতে। হয়তো মনে হয় লেখাটা আমি মানে একটা গান, আমার মনে হয় যে কোনো গানের একটা স্টোরি থাকা দরকার, স্টোরি ছাড়া তো ইনকমপ্লিট। হ্যাঁ, না, কিন্তু এরকম যদি আপনি যদি গান শোনেন, এরকম অনেক গান আছে যেখানে শুধু ফুল পাখি ফল দিয়ে হয়তো পুরো গানটা ভরানো, কোনো স্পেসিফিক কোনো স্টোরি নেই, সেটা তো বিট কিংবা মিউজিকের উপরে ইয়ে করে হরকি করা। ওভারঅল ওই অল্প কথায় গল্পটাকে সাজিয়ে লেখাটা, তারপরে ছন্দমিল অন্তমিল থাকলো, এটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট কাজ। আচ্ছা, তুমি কি গান শিখেছো? গান সেরকমভাবে শেখা হয়নি, মানে গানের হয়তো আমি রাগ কিংবা যেগুলো মানে শাস্ত্রীয় আছে ওগুলো আমি অতটুকু জানি, কিন্তু গান কিন্তু ওইভাবে মানে কোনো গুরুর কাছে গিয়ে শেখা হয়নি। সেদিক থেকে শিখতে গেলে আমি গিটারটা শিখেছি, যেটা থেকে আমার আর কি মিউজিক লেসনটা আরও বেশি মানে কংক্রিট হয়েছে, মানে আমি সুরগুলো তালগুলো কোনখানে কী প্রবলেম হচ্ছে ওগুলো আমি অলরেডি ধরতে পারি, কিন্তু গান ওইভাবে আমি শেখা হয়নি। তাহলে দেবায়ন, আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টে। তোমার জার্নি যেটা আমি বুঝলাম যে তুমি একজন ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, এবং সেখান থেকে নিজেকে অলরেডি সাস্টেন করেছো, ভালো এমএনসিতে কাজ করছো, এবং অবকাশ সময় তুমি তোমার প্যাশনটাকে ফলো করছো। আমরা কি এমন দেবায়নকে আবার দেখতে পাবো যখন সে আর ইঞ্জিনিয়ার নয়, খালি কম্পোজার? খুব সম্ভবত খুব তাড়াতাড়ি, মানে সেই ডিসিশনটা, বিকজ আমি মনে করি দেবায়ন, ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। অ্যাবসলিউটলি ইয়েস। ঠিক আছে, মানে তোমার ভাগ্য কি হবে সেটা বাই চান্স হতে পারে না, তোমাকে চুজ করতে হবে। অ্যাবসলিউটলি। এই যে প্যাশন হচ্ছে তোমার মিউজিক কম্পোজ করা, তুমি গান গাইতে চাইছো, তো এটা তোমাকে চুজ করতে হবে, আজ নয়তো কাল। আর না হলে এটা অবকাশ সময়তে থাকবে, এবং অবকাশ হিসেবে থাকবে তোমাদের ব্যান্ড, তোমরা হয়তো আজকে না, ওটা খুব তাড়াতাড়ি বা সেরকম কিছু সিদ্ধান্ত হয়তো আমাকে নিতে হবে, কেননা ওভারঅল কারণ আমি তোমার মধ্যে একটা ইমেন্স ট্যালেন্ট দেখতে পাচ্ছি, যে মানে আমি তোমাকে মানে নিজের মন থেকে বলছি, তোমার মধ্যে প্রচুর ট্যালেন্ট। এই ট্যালেন্টটাকে হয়তো তুমি একটা বেটার ফোকাস যদি করতে পারো, রাইট? এখন তুমি খুব একটা ফোকাস করছো না, তুমি লিখছো গান, তুমি কম্পোজ করছো তোমার অবকাশ সময়, এবং কিছুটা অবকাশ ব্র্যান্ডের জন্য। আস্তে আস্তে ব্যাপারটা একটু উল্টো দিকেও যাচ্ছে, মানে অবশ্যই মানে আগে হয়তো ওয়ার্কটা 70% থাকতো, বাকি 30% টাইমে হয়তো আমি কম্পোজিশনে কাজ করতাম, এখন সেটা অনেকটা 50-50 জায়গায় চলে এসছে। হয়তো আগামী দিনগুলোতে মানে এটা মানে আমাকে অনেকে মানে আমার কর্মসূত্র যারা আমার মানে বন্ধু, তারা অনেকে আমাকে এটা মানে প্রস্তাবও দিয়েছে যে একবারে বেরিয়ে গিয়ে যদি গান বাজনা করতে চাই তাতেও কোনো অসুবিধা নেই আর কি। তো সেটা হয়তো খুব শিগগিরই কোনো রকম ডিসিশন আমাকে নিতে হবে। বাট ইয়েস, আমি বলবো যে ফোকাস তোমার গানের দিকে করাটা উচিত, মানে তাহলে তোমার ট্যালেন্ট যেটা আছে সেটা মানুষের কাছে যাবে, এবং
আমি আশা করব আমাদের এই পডকাস্টের মাধ্যমে তুমি একটা পরিচিতি পাও, লোকে তোমাকে চিনুক, তোমার গল্পটা বুঝুক, তোমার প্যাশনটাকে বুঝুক, এবং হতে পারে যে পরের বার হয়তো দেবায়নের আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, 1 বছরের জন্য ওয়েট করতে হবে হয়তো, এরকম দিনের অপেক্ষায় রইলাম। দেবায়ন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং মাই গেস্ট ইন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ।